তো আজকের এই ক্লাসে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এক্সট্রা তথ্যও থাকবে প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে। এই ক্লাসটা কিন্তু সমস্ত রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো প্রশ্নপত্র উঠিয়ে দেখতে পারো, সেখানে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো এই যে টপিকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। ঠিক আছে? তো তোমরা যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো না কেন, তোমাদের কিন্তু এই সাবজেক্টটা মানে এই টপিকটা তোমাদের অবশ্যই পড়তে হবে। তো আজকের এই ক্লাসে আমরা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে কিন্তু এক্সট্রা তথ্য থাকবে, যাতে তোমাদের একদম এই টপিকটা পুরো রিভিশন, পুরো প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে? তো যাদের এই টপিকটা হয়তো কোনো থিওরি বুক থেকে পড়া রয়েছে, তোমরা আজকের ক্লাসটা সম্পূর্ণ করো, তোমাদের কিন্তু পুরো প্র্যাকটিস, পুরো রিভিশন হয়ে যাবে। বা যাদের এই টপিকটা পড়া নেই, তারাও কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করো, তোমরাও কিন্তু অনেকটা বুঝতে পারবে, তোমাদেরও কিন্তু অনেকটা হেল্প হবে। পরিষ্কার? আর যে কোনো, আমি প্রথমেই বললাম যেটা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, যা তোমরা পরীক্ষা দেবে, প্রত্যেক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই টপিকটা অবশ্যই এই ক্লাসটা সম্পূর্ণ করো। আর আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু বলবো সম্পূর্ণ ক্লাসটা করো। পরিষ্কার? আর তোমরা যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা আছো, মানে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, এই সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমি অধ্যায়ভিত্তিক জিকের একটা সিরিজ চালু করেছি। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখো। তো সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে, অথবা তোমরা চ্যানেলের কিন্তু প্লেলিস্টে গেলে সেখান থেকে পেয়ে যাবে। পরিষ্কার? তো সেই ক্লাসগুলো দেখে আসো এবং বলো যে সেই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। বেশি কথা বাড়াবো না। দেখো দেখো এক সেকেন্ড, একটুখানি এটা বড় করে নিই হালকা। ঠিক আছে, তো আমাদের ক্লাসে কিন্তু এভাবে আলোচনা হবে। দেখো, প্রথম প্রশ্ন। তবে শুরু করার আগে একটা কথা বলি, দেখো যারা উত্তর জানবে তারা কিন্তু ভিডিওটা পজ করবে এবং উত্তরটা তোমরা কমেন্ট করবে, তারপরে দেখে নেবে উত্তরটা মিলছে নাকি। এভাবে তোমাদের একটা মক টেস্ট হয়ে যাবে, মানে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? মানে আমরা জানি প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, সেগুলো কিন্তু এক একটা মডেলের উপর ভিত্তি করে। তো বলছি যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল, এটা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ঠিক আছে, তো অপশানসগুলো দেখে উত্তর তোমরা কমেন্ট করো, আমি বলছি উত্তর। তো দেখো, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা যদি বলে তাহলে কিন্তু এটা হবে হ্যারার-ডোমাল মডেল। এই মডেলের উপর কিন্তু ভিত্তি করে এটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এবার দেখি আমরা উত্তর, তো তোমাদের বলেই দিলাম হ্যারার-ডোমাল মডেল হবে। এবার আমরা তথ্য দেখে নিই। এই পরিকল্পনার সময়কাল কবে ছিল? উত্তর হবে কিন্তু 1951 থেকে 1956 পর্যন্ত। যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর থাকবে, 1951 থেকে 1956। এর প্রধান লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন। দেখো, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে যে কোন মডেলে তৈরি করা হয়েছে, প্রথম 5টার সাল এবং এর যে মূল লক্ষ্য কোনটা ছিল, এগুলো কিন্তু বেশিরভাগ জিজ্ঞাসা করে। আর একদম যদি বেশি জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু কত পার্সেন্ট টার্গেট অ্যাচিভ করতে পেরেছিল, সেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন, মানে সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, এসএসসি, সিজিএল, এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু যে কত পার্সেন্ট কিন্তু তারা অ্যাচিভ করতে পেরেছে, সেই রেটটা জিজ্ঞাসা করে। ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখবে। যেমন এই সময় কিন্তু ভাকরানাঙ্গাল ও হীরাকুদ বাঁধ তৈরি হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জিজ্ঞাসা করে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভাকরানাঙ্গাল ও হীরাকুদ বাঁধ তৈরি হয়, উত্তর হবে কিন্তু প্রথম, অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, আর এটি একটি অত্যন্ত সফল পরিকল্পনা ছিল। বৃদ্ধি হার কত ছিল, মানে টার্গেট কত অ্যাচিভ করতে পেরেছিল? 3.6%। ঠিক আছে, টার্গেটটা কত ছিল সেটা আমি দিইনি, টার্গেটগুলো কিন্তু আমি তোমাদের পরে অন্য যখন মিক্স জিকে করাবো তখন কিন্তু সেগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো কিন্তু আমি এখন মোটামুটি পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোকে টার্গেট করে চলছি। বাকি তোমাদের কিন্তু এগুলো সেন্ট্রালের পরীক্ষার জন্য কার্যকরী। তবে যখন সেন্ট্রালের জন্য স্পেসিফিকভাবে যখন ক্লাসগুলো করাবো, তখন কিন্তু আরও ডেপথে আমি করে দেবো। বাকি তোমাদের স্টেটের যে সমস্ত, তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি বা স্টেটের আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে, সেগুলোর জন্য যদি প্রস্তুতি নাও, তোমাদের জন্য কিন্তু এগুলোই এনাফ। ওকে, এগুলো কিন্তু বাইরে করতে হবে না, এগুলোই এনাফ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি আমরা। 2 নম্বর প্রশ্ন কি বলছে, গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে।
বলছে গরিবি হাটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাথে যুক্ত? এটার উত্তর কি হবে? দেখো, যদি বলে গরিবি হাটাও কোন স্লোগানটি কোন পঞ্চবার্ষিকীর সাথে, তাহলে কিন্তু এটা হবে উত্তর নাম্বার বি, মানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, দেখো সঠিক উত্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনার সময়কাল ছিল কব? 1934 থেকে 1974 থেকে 1978। খুব গুরুত্বপূর্ণ, এই সালটা মনে রাখবে। ইন্দিরা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন। আর যদি বলে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিল, তাহলে কিন্তু হবে ইন্দিরা গান্ধী। আমি কিন্তু তোমাদের একটা টেবিল দিয়ে দেবো যে কত টার্গেট এবং কত অ্যাচিভ করতে পেরেছিল, আর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোন প্রধানমন্ত্রী ছিল, তেমন একটা টেবিল আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, সে নিয়ে তোমার টেনশন করতে হবে না। এটি নির্ধারিত সময়ের 1 বছর আগেই শেষ হয়ে যায়, এটা মাথায় রাখবে। এই সময় মিনিমাম নিডস প্রোগ্রাম চালু হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মিনিমাম নিডস প্রোগ্রামটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়। উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট চলে এসে আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো এটাও গুরুত্বপূর্ণ। দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেল্লা যে ইস্পাত কারখানা আছে, সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপিত হয়? ঠিক আছে, বলো এটার উত্তর কি হবে? দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেল্লা। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু এই 3টে ইস্পাত কারখানা তৈরি হয়। ঠিক আছে, দেখো দ্বিতীয় উত্তর বলে দিলাম। দ্বিতীয় পরিকল্পনার সময় মডেল কি ছিল? উত্তর হবে পিসি মাহালানবিশ মডেল। এর প্রধান গুরুত্ব ছিল হচ্ছে ভারী শিল্পায়ন। ঠিক আছে, এটা মাথায় রাখবে, প্রধান গুরুত্ব হচ্ছে ভারী শিল্পায়ন। দুর্গাপুর ইস্পাত কারখানা ব্রিটেনের সহযোগিতায় তৈরি হয়, ভিলাই হচ্ছে রাশিয়ার সহযোগিতা, এবং রাউরকেল্লা হচ্ছে জার্মানির সহযোগিতায় তৈরি হয়। তো এখান থেকে কিন্তু একদম একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করলে এগুলো দেয় যে ভিলাই শিল্প কারখানাটা কার উদ্যোগে, মানে কার হেল্পে? রাশিয়া, রাউরকেল্লা হচ্ছে জার্মানি, আর ইস্পাত মানে দুর্গাপুরটা হচ্ছে তোমাদের ব্রিটেনের সহযোগিতায় তৈরি হয়। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি বলছে? সবুজ বিপ্লব কোন সময়কালে শুরু হয়েছিল? এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় চতুর্থ পরিকল্পনা বিরতি, রোলিং প্ল্যান। দেখো, যদি বলে সবুজ বিপ্লব কোন সময়কালে শুরু হয়েছিল, তো উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, তৃতীয় পরিকল্পনা। ঠিক আছে, দেখো এখানে পরিকল্পনা বিরতি আছে যদিও, কিন্তু এটা উত্তর হবে কিন্তু তোমাদের তৃতীয়, অর্থাৎ থার্ড। ঠিক আছে, দেখো 1966 থেকে 1969 সালকে পরিকল্পনা বিরতি বলা হয়, কারণ আমাদের যে থার্ড 5 ইয়ার প্ল্যান ছিল, সেটাতে কিন্তু যতটা টার্গেট নিয়েছিল ভারত, তার কিন্তু অ্যাচিভ করতে পারেনি, মানে অনেকটাই কিন্তু নিচে ছিল। তাই কিন্তু এই যে 3 বছর, এই 3 বছর কিন্তু গ্যাপ নেওয়া হয়, মানে সেই 3 বছর কিন্তু কোনো রকমের পরিকল্পনা ছিল না, মানে কোনো রকম কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না, তারপরে আবার হয়। ঠিক আছে, কারণ যেহেতু তৃতীয় পরিকল্পনার সময় কিন্তু বলতে পারো প্রচুর লস হয়ে গিয়েছিল, মানে যতটা অ্যাচিভ, ধরো আমার পার্সেন্টটা ঠিক মনে নেই, আমি তোমাদের সেটা দিয়ে দেবো। যত পার্সেন্ট মানে টার্গেট নিয়েছিল, কিন্তু তত পার্সেন্ট কিন্তু অ্যাচিভ করতে পারেনি, মানে অনেকটাই কম হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে শুধু। এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এই সময় উচ্চ ফলনশীল বীজ, মানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি যে বীজ রয়েছে, সেটার ব্যবহার শুরু হয়, এবং গমের উৎপাদনে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছিল। এটাও কিন্তু মাথায় রাখবে। বাকি সবুজ বিপ্লব সম্পর্কে কিন্তু আমি অন্যান্য ক্লাসে আলোচনা করে দিয়েছি, তো যারা আমার রেগুলার ক্লাস করো তাহলে কিন্তু বুঝতেই পারবে যে এই সবুজ বিপ্লব কিন্তু আমি অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি। তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো জাস্ট তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে? ভারতের কোন পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল স্বনির্ভরতা, মানে সেলফ রিলায়েন্স? বলো এটার উত্তর কি হবে? দেখো, যদি বলে ভারতের পরিকল্পনার প্রধান মানে স্বনির্ভরতা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাহলে কিন্তু এটা উত্তর হবে অপশন নাম্বার ডি, চতুর্থ। ঠিক আছে, 1 সেকেন্ড, চলে যাচ্ছে কোথায়? হ্যাঁ, দেখো চতুর্থ। এই সময়কাল কত ছিল? 1969 থেকে 1974। এই সময় কিন্তু 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়, এটা মাথায় রাখবে। 1969 এই সময়কালে কিন্তু 14টা ব্যাংক কিন্তু জাতীয়করণ মানে ন্যাশনালাইজড করা হয়, এটা মাথায় রাখবে। 1974 সালে প্রথম পরমাণু পরীক্ষা স্মাইলিং বুদ্ধা করা হয়, এটা মাথায় রাখবে। মানে প্রথম যে পরমাণু পরীক্ষা সেই এই 1974 সালে করা হয়, এর নাম ছিল হচ্ছে স্মাইলিং বুদ্ধা। এটা কোন পরিকল্পনার সময়? এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ইসরো এই পরিকল্পনার সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়।
এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কি বলছে, রোলিং প্ল্যান কোন সালে প্রবর্তিত হয়েছিল বলো। দেখো যদি বলে রোলিং প্ল্যান কোন সালে পরিবর্তিত হয়েছিল তাহলে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার বি 1978 সালে। ওকে, দেখো 1978 বলে দিলাম। এটি জনতা সরকার মোরারজি দেশাই প্রবর্তন করেন। এর মূল প্রবক্তা ছিলেন গুন্নার মির্ডাল। এটি পঞ্চম পরিকল্পনা শেষে চালু করা হয়েছিল এবং 1980 সালে কংগ্রেস সরকার ক্ষমতা এসে এটি বন্ধ করে দেয়। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট প্রশ্ন, কোন পরিকল্পনায় নীল বিপ্লব শুরু হয় বলে, এটা উত্তর কি হবে। দেখো যে আমি যখন ক্লাসটা মানে প্রশ্নটা তখন স্ক্রিনে দেখবে তোমরা তখন সঙ্গে সঙ্গে পজ করে উত্তর বলে দেবে, কারণ আমি প্রশ্ন বলবো বা দাঁড়াবো তাহলে কিন্তু ক্লাসটা তোমাদেরই বড় লাগবে। তোমরা সঙ্গে সঙ্গে পজ করে কিন্তু উত্তর বলে দেবে। আমি কিন্তু তো বলে দিচ্ছি, নীল বিপ্লব যদি বলে তাহলে কিন্তু এটা হবে উত্তর নাম্বার অপশন নাম্বার সি, এই বি সপ্তম, ঠিক আছে, অনেকগুলো বি হয়ে গেল। যাই হোক, তোমাদের উত্তর জানা নিয়ে ব্যাপার। দেখো সপ্তম পরিকল্পনার সময়কাল ছিল 1985 থেকে 1990। নীল বিপ্লব মাছের উৎপাদনের সাথে সম্পর্কিত। এই সময় কিন্তু জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর স্লোগান কি ছিল, ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন আমাদের 8 নম্বর, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় বলো, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়। পরিকল্পনা কমিশন গঠিত হয় কিন্তু অপশন নাম্বার সি 1950 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো 1950 সালে, এটি 15ই মার্চ 1950 সালে গঠিত হয়। এটি একটি অসাংবিধানিক সংস্থা ছিল, এটা মাথায় রাখবে। জওহরলাল নেহরু ছিলেন প্রথম চেয়ারম্যান এবং এটি বিলুপ্ত করা 2014 সালে। মানে এরপরে কি আছে, এরপরে আছে কিন্তু আমাদের নীতি আয়োগ। ওকে, এটা মাথায় রাখবে। আর বাকি যদি বলে এরা প্রতিষ্ঠা কে করেন পরিকল্পনা কমিশন, আগে কিন্তু হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের সুভাষচন্দ্র বসু, এটা মাথায় রাখবে। ওকে, তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন 9 নম্বর, ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কোনটি, মানে একদম শেষ কোন সময় হয়েছিল। তারপর তো আমরা জানি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, তারপরে আমাদের চলে আসে নীতি আয়োগ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটার উত্তর কি, এটার উত্তর কিন্তু অপশন নাম্বার বি 2012 থেকে 2017, ঠিক আছে। এটি ছিল ভারতের 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর স্লোগান ছিল ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ, এটা মাথায় রাখবে। এই যে স্লোগানগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্লোগান মাথায় রাখতে হবে। এই পরিকল্পনার মাঝপথে নীতি আয়োগ গঠিত হয়। এর লক্ষ্য ছিল বার্ষিক 8% বৃদ্ধি অর্জন, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন, নাবার্ড কত সালে মানে কোন পরিকল্পনার সময় স্থাপিত হয় নাবার্ড বলো। দেখো নাবার্ড হচ্ছে ষষ্ঠ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু গঠিত হয়, ঠিক আছে। দেখো 12ই জুলাই 1982 সালে এটি প্রতিষ্ঠিত, এটা কিন্তু মাথায় রাখবে। শিবরামন কমিটির সুপারিশে গঠিত হয়, এটাও গুরুত্বপূর্ণ। ষষ্ঠ পরিকল্পনার লক্ষ্য ছিল দরিদ্র দূরীকরণ, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই সময় পরিবার পরিকল্পনা কর্মসূচি পায়, মানে ফ্যামিলি প্ল্যানিং, এটা কিন্তু মাথায় রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে 11 নম্বর, নীতি আয়োগ কবে গঠিত হয়। একটু আগে নীতি আয়োগের সময় আলোচনা করলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা বন্ধ হয়ে নীতি আয়োগ শুরু হয়েছে, বলো কবে পরিচালিত মানে কবে গঠিত হয়। এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি 1 জানুয়ারি 1900 বলছি বারবার 2015, ঠিক আছে। 1 জানুয়ারি 2015। নীতি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা ফুল ফর্ম, জাস্ট মাথায় রেখে দেবে। প্রধানমন্ত্রীর পদাধিকার বলে চেয়ারম্যান হন, মানে যদি বলে যে নীতি আয়োগের চেয়ারম্যানকে, তাহলে বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান। তো এখন হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী, ঠিক আছে। আর প্রথম যদি ভাইসরয় বলে যে প্রথম ভাইসরয় কে ছিল, তাহলে সেটা হবে কিন্তু অরবিন্দ পানাগারিয়া। তোমরা বললো যে প্রেজেন্ট কে, ঠিক আছে। নেক্সট দেখো, জাতীয় উন্নয়ন পরিষদ মানে এনডিসি কবে গঠিত হয়েছিল বলে, উত্তর কি হবে। এটার উত্তর কি হবে, যে জাতীয় উন্নয়ন পরিষদ, তাহলে কিন্তু হবে অপশন নাম্বার বি 1952 সালে, ঠিক আছে। দেখো এটি 6ই আগস্ট 1952 সালে গঠিত হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন এনডিসি দিত।
একে সুপার ক্যাবিনেট বলা হতো, প্রধানমন্ত্রীর চেয়ারম্যান হিসেবে কাজ করতেন। জাস্ট মনে রাখবে। বাকি প্রশ্ন দেখো, 13 নম্বর, কোন পরিকল্পনা ভারত চীন এবং ভারত পাক যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়? একটু আগে তোমাদের একটা বললাম যে কোন পরিকল্পনার সময় অনেকের মানে যত টার্গেট ছিল তারা কিন্তু সেটা অ্যাচিভ করতে পারেনি। তো সেটা কোনটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, এই সব কারণেই কিন্তু অ্যাচিভ করা সম্ভব হয়নি বলে 3 বছরের গ্যাপ ছিল। সময়কাল 1961 থেকে 1966, এটা বললাম। এটি ভারতের সবচেয়ে ব্যর্থ পরিকল্পনা হিসেবে পরিচিত। 1962 সালে চীন যুদ্ধ এবং 1965 সালে পাকিস্তান যুদ্ধ হয় এবং 1965 সালে ভারতের এফসিআই কিন্তু গঠিত হয়, এটা মাথায় রাখবে। আর ড্রটও হয়, এর জন্য ক্ষতিগ্রস্ত হয়, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, বম্বে প্ল্যান কত সালে উপস্থাপিত হয়েছিল? আমি উপস্থাপিত হয়েছিল, বলো বম্বে প্ল্যান। দেখো বোম্বে প্ল্যান যদি বলে না, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে অপশন নাম্বার সি, 1944। ঠিক আছে, দেখো এটি 8 জন বিখ্যাত শিল্পপতির যৌথ পরিকল্পনা ছিল। এটি 15 বছরের একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ছিল। এর প্রধান উদ্যোক্তা ছিলেন কে? JRD টাটা এবং GD বিড়লা। এতে পুঁজিবাদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এগুলো জাস্ট মাথায় রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা কি বলছে। কোন পরিকল্পনায় জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল? আমরা একটু আগেই দেখলাম, এটার উত্তর হবে অপশন নাম্বার সি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, দেখো এক সেকেন্ড। হ্যাঁ, এটি 1989 সালে শুরু হয়। গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এটা আনা হয়েছিল। সপ্তম পরিকল্পনায় বেসরকারীকরণকে প্রাইভেট সেক্টরে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এটি দ্রুত খাদ্য উৎপাদনের উপর জোর দিয়েছিল। এটা মাথায় রাখবে। ঠিক আছে, তোমাদের আগেই অবশ্য বললাম আমি। তারপর দেখি, ভারতের পরিকল্পনার ইতিহাসে কোন সময়কে অ্যানুয়াল প্ল্যান বা বার্ষিক পরিকল্পনা বলা হয়? বলো। এটার উত্তর হবে কিন্তু সবকটাই হবে। ঠিক আছে, দেখো উত্তর বলে দিলাম তোমাদের, উপরে সবকটি। সেকেন্ড, হ্যাঁ উপরে সবকটি। এটা হচ্ছে 1966 থেকে 69 পরিকল্পনা বিরতি হয়েছিল, যুদ্ধের কারণে এটা হয়েছিল। 1978 থেকে 80 রোলিং প্ল্যান এসেছিল, কারণ সরকার পরিবর্তন হয়েছিল। বিজেপি সরকার এসে রোলিং প্ল্যান নিয়ে এসেছিল, তারপরে কিন্তু কংগ্রেস এসে আবার সেটাকে বন্ধ করে দেয়। 1990 থেকে 92 রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট কিন্তু দেখা গিয়েছিল। তার জন্য কিন্তু 1991-92 সালে ভারত এলপিজি সংস্কার আনে। ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল, ঠিক আছে, এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে 1991 সালে কিন্তু 1919 লিখছি, 1991 সালে কিন্তু ভারতে এলপিজি রিফর্ম, মানে এলপিজি মানে হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এই কারণে কিন্তু ভারতের মার্কেট সেটা কিন্তু একদম খুলে দেয়। তারপরে কিন্তু অর্থ সংকটের কারণে কিন্তু এটা করেছিল। ঠিক আছে, তো জাস্ট এগুলো জেনে রাখো, অত গভীরে তোমাদের যাওয়ার দরকার নেই। ঠিক আছে, বাকি দেখি আমরা পরবর্তী প্রশ্ন। এলপিজি, দেখো লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন সংস্কার কোন পরিকল্পনায় আসে? এটা এইমাত্র তোমাদের বললাম। এটা কি হবে? এলপিজি কি হবে? এলপিজি তোমাদের কিন্তু হবে অষ্টম। ঠিক আছে, দেখো অষ্টম পরিকল্পনার সময়কাল 1992 থেকে 97। এর মূল লক্ষ্য ছিল যে মানব সম্পদ উন্নয়ন, এটা ভালো করে মনে রাখবে। 1995 সালে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO সদস্য হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত শতাংশ জিডিপি লক্ষ্যমাত্রা ছিল? এটা হচ্ছে 2.1%। ঠিক আছে, আমি বাকিগুলো কিন্তু তোমাদের টেবিল আকারে দিয়ে দেবো। লক্ষ্যমাত্রা ছিল 2.1%, কিন্তু অর্জিত হয়েছিল কত? 3.6%। খুব গুরুত্বপূর্ণ। দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষায় কিন্তু ওরকম মাঝখান থেকে কোনো একটা তুলে দিতে দেবে না, হয়তো দিলে প্রথমটা দিতে পারে, প্রথম। ঠিক আছে, বা যেহেতু তৃতীয়টা কিন্তু একটু মানে অনেকটা বিফল ছিল, তাই তৃতীয়টা দিতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। এই সময় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে চালু হয় এবং 1956 সালে 5টি IIT কিন্তু স্থাপিত হয়েছিল এই সময়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তারপরে আমাদের 19 নম্বর, কোন পরিকল্পনায় শিক্ষা ও স্বাস্থ্যের উপর সর্বাধিক জোর দেওয়া হয়? বলো। শিক্ষার স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয় কিন্তু হবে নবম, বি। ঠিক আছে, হ্যাঁ নবম বলছি, অষ্টম হবে, অষ্টম, সরি। নবম বলছি, এটা কিন্তু অষ্টম হবে, এ। ঠিক আছে, দেখো আধুনিক ভারতের রূপকার বলা হয় অষ্টম পরিকল্পনাকে। এই সময়কাল ছিল 1992-97। বললাম তোমাদের, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এটি প্রধান লক্ষ্য ছিল এবং পঞ্চায়েত রাজ ব্যবস্থা এই সময় থেকেই সাংবিধানিক স্বীকৃতি পায়। ঠিক আছে, তারপরে আমাদের পিপলস প্ল্যান বা জনপরিকল্পনা কে তৈরি করেন? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, MN রয়। ঠিক আছে, দেখো
1945 সালে কিন্তু তিনি এটি পেশ করা হয় এবং এটি সমাজতান্ত্রিক আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়। মানুষের প্রাথমিক প্রয়োজন মেটানোর উপর জোর দেওয়া হয়েছিল এবং এটি 10 বছরের একটি পরিকল্পনা ছিল। ঠিক আছে? তো এই ছিল আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম, তার সাথে কিন্তু এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে? তো এগুলো তোমাদের কিন্তু আশা করি যে যাদের এই টপিকটা মানে পঞ্চবার্ষিকী মানে 5 ইয়ার প্ল্যানটা যাদের পড়া রয়েছে তাদের কিন্তু এই ক্লাসটা দেখে অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে। আর বাকি কিন্তু আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো পরীক্ষায় বারবার দেয় সেই সমস্ত টপিক থেকে তোমাদের এমসিকিউ এভাবেই প্র্যাকটিস করিয়ে দেবো এক্সট্রা তথ্যের সাহায্যে। আর তোমাদের পিডিএফটা তোমরা কী করে পাবে? পিডিএফের জন্য কিন্তু তোমাদের একটাই কাজ, প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু পিডিএফটা নিতে পারবে। ঠিক আছে? পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকমের টাকা পয়সার ব্যাপার নয়। আর যারা 2026 সালে WBP কেপিকে টার্গেট করছো, মানে 2026-এর WBP কেপিকে টার্গেট করছো, জন্য কিন্তু আমি ইউটিউবে একদম ফ্রিতে জিকের একদম অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে আসছি, থিওরি ক্লাস, তারপরে আমি এমসিকিউ আলোচনা করবো, প্র্যাকটিস করাবো। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই চ্যানেলটা ফলো করলে তোমাদের কিন্তু জিকের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। বাকি সাবজেক্টের জন্য তোমরা তো পড়ছোই, জিকের ক্ষেত্রে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। তো ইউটিউবে কিন্তু আমি দেখেছি যে ফ্রিতে কিন্তু অত ভালো কন্টেন্ট নেই। তোমরা ফ্রিতে যদি ভালো কন্টেন্ট পেতে চাও তবে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।